কিভাবে সঠিক নিয়মে এসআইআর এর এই এনুমারেশন ফর্মটি পূরণ করবেন, কোথায় স্বামীর বাড়ির তথ্য দিতে হবে, তাছাড়াও অনেকেই এই সম্পর্কের বিষয়ে কিন্তু গুলিয়ে যাচ্ছেন। ভিডিও শুরুতেই জানিয়ে দিচ্ছি, এই সম্পর্কের বিষয়ে কিন্তু আপনাকে সচেতন হতে হবে। কি কারণে এই কথাটি বলছি সেটি পুরো ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। যদি এখানে আপনি ভুল করে থাকেন সেক্ষেত্রে আপনাদের ম্যাচিং এর ক্ষেত্রে অথবা ম্যাপিং এর ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। অবশ্যই এই জিনিসটা আপনি মাথায় রাখবেন। তাছাড়াও অনেকের একটাই বড় প্রশ্ন, এখানে যে আপনি স্বামীর নাম দিলেন পিতা অথবা অভিভাবকের নামের জায়গায়, এই যে নিচে আপনাদের স্বামীর নাম আবারও রয়েছে, সেখানে কি আবারও আপনাকে স্বামীর নাম দিতে হবে? এই বিষয়ে অনেকেই দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। সমস্ত কিছু আপনাদের ক্লিয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। বিবাহিত মহিলারা কিভাবে এই ফর্মটি পূরণ করবেন, তাছাড়াও বাড়ির পুরুষরা কিভাবে এই ফর্মটি পূরণ করবেন, বিস্তারিত জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। প্রথমে আগে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মটি কিন্তু এরকম থাকবে। এই অংশটি আগে থেকেই প্রিন্ট করা থাকবে, অর্থাৎ প্রি প্রিন্টেড থাকবে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো এই অংশটি আগে থেকেই প্রিন্ট করা থাকবে, এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই। এখানে আপনার নাম দেখতে পারবেন, বর্তমানে যে ভোটার কার্ড নম্বরটি রয়েছে সেটি থাকবে, ঠিকানা এখানে থাকবে, এখানে আপনাদের জেলার নাম, পিনকোড, রাজ্যের নাম দেখতে পারবেন। এর পাশেই রয়েছে ক্রমিক সংখ্যা। বর্তমানে 2025 সালের ভোটার লিস্টে আপনার যত নম্বর সিরিয়ালে নাম রয়েছে সেই সিরিয়াল নম্বরটি কিন্তু এখানে দেখতে পারবেন, অর্থাৎ ক্রমিক সংখ্যাতে অংশ নম্বর থাকবে এবং নাম থাকবে। বিধানসভা অথবা লোকসভার নাম এখানে, রাজ্যের নাম এখানে, এবং এই কিউআর কোডটি স্ক্যান করে আপনাকে কিন্তু এই ফর্মটি দেওয়া হচ্ছে। অর্থাৎ এই কিউআর কোডটি স্ক্যান করলেই কিন্তু বিএলও তাদের অ্যাপে একটি নোটিফিকেশন পেয়ে যাবে, অথবা সেখানে কিন্তু একটি কনফার্মেশন পেয়ে যাবে। সেটাতে ক্লিক করে আপনাকে এই ফর্মটি দেওয়া হচ্ছে। বিএলও সেই অ্যাপের মাধ্যমে ইলেকশন কমিশনকে জানিয়ে দিল যে এই ফর্মটি নির্বাচককে দেওয়া হয়েছে, এখন কিন্তু এই ফর্মটি আপনাকে পূরণ করে দিতে হবে। তো এই ধরনের কিন্তু আপনাকে দুটি ফর্ম দেওয়া হচ্ছে। এখন কথা হলো দুটি ফর্ম কি কারণে? একটি ফর্ম আপনাকে অ্যাকনলেজমেন্ট হিসেবে দেওয়া হবে, অর্থাৎ যেই দিন আপনার বাড়ি থেকে এই ফর্মটি নেওয়া হবে সেই দিন একটি ফর্ম আপনাকে দেওয়া হবে এবং আরেকটি ফর্ম বিএলও নিয়ে যাবে, অর্থাৎ রিসিভ কপি হিসেবে কিন্তু আপনাকে একটা দেওয়া হলো। একটি আপনি ভালো করে যত্ন করে রেখে দেবেন, যদি ভবিষ্যতে হিয়ারিংয়ে আপনাকে ডাকা হয় সেক্ষেত্রে কিন্তু সেই তথ্যগুলো আপনাকে দেখাতে হতে পারে, অর্থাৎ কি কি আপনি তথ্য দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু সেখানেই থাকছে। এক কথায় আপনি যে এনুমারেশন ফর্মটি পূরণ করলেন তার প্রমাণস্বরূপ আপনাকে একটা দেওয়া হবে এবং আরেকটি বিএলও নিয়ে যাবে। এবং আগে থেকে এখানে একটি আপনার ছবি থাকবে, যেটা 2025 সালের ভোটার লিস্টে রয়েছে, অথবা 2025 সালের যে ভোটার কার্ড আপনার রয়েছে সেই ভোটার কার্ডের যে ছবিটি রয়েছে সেটা থাকবে। এখানে আপনাকে একটি পাসপোর্ট মাপের রঙিন কালার ছবি দিতে হবে। এই ছবি নিয়েও অনেকেই কিন্তু দ্বন্দ্বের মধ্যে রয়েছেন, এখানে কি ধরনের আপনাকে ছবি দিতে হবে সে বিষয়ে অনেকেই বিভিন্ন প্রকারের মতামত দিচ্ছে। তো আপনার এখানে ছবির কিন্তু ব্যাকগ্রাউন্ড হবে সাদা রঙের অথবা হালকা রঙের ব্যাকগ্রাউন্ড দিয়ে কিন্তু আপনি ছবিটা উঠবেন, যেখানে কাঁধ পর্যন্ত পুরোটাই যাতে বোঝা যায়। তাছাড়া চোখগুলো আপনার যাতে খোলা থাকে, এবং যারা চশমা পরে ছবি ওঠেন আপনারা দেখবেন যাতে আপনাদের চোখ দুটো ভালো করে বোঝা যায়। এবং যারা মহিলা রয়েছেন আপনারা দেখবেন যে আপনার দুটি কানই যাতে ভালো করে স্পষ্ট বোঝা যায়, অর্থাৎ কান দুটো যদি ভালো করে বোঝা যায় এই ধরনের এখানে আপনি ছবি দেবেন, পাসপোর্ট মাপের সাইজের অথবা স্ট্যাম্প সাইজের, যে কোনো সাইজের, এবং যাতে ব্যাকগ্রাউন্ডটা সাদা অথবা হালকা রঙের হয়। যদি নীল রঙের আপনি দেন সেক্ষেত্রে যাতে রংটা হালকা হয়, অর্থাৎ আকাশি রং হয়। হালকা রঙের ব্যাকগ্রাউন্ড দিয়ে বর্তমানের কিন্তু এখানে আপনাকে একটা ছবি দিতে হবে। অনেকেই বলছেন পুরনো ছবি আপনাদের দিতে হবে, তেমনটা কিন্তু না, বর্তমানের আপনার ছবি অর্থাৎ আজকেই ছবি উঠে কিন্তু এখানে আপনি দিতে পারেন। একেবারে আপনাদের পাতি বাংলাতে বলে দিচ্ছি, কারণ এই বিষয়টি নিয়ে অনেকেই দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। পার্শ্ববর্তী আমি এলাকায় শুনতে পাচ্ছি যেখানে বলা হচ্ছে পুরনো ছবি আপনাদের দিতে হচ্ছে, পুরনো ছবি আপনারা কোথায় পাবেন, এই ধরনের অনেকেই কিন্তু কমেন্ট করছেন। কোনো প্রকারের পুরনো না, এখানে বলাই হয়েছে সাম্প্রতিক অর্থাৎ বর্তমানের ছবি, এবং সেটা কিন্তু কালার ছবি হতে হবে। এখন আমরা চলে যাচ্ছি নিচের ঘরটাতে। এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটি সবাইকেই পূরণ করতে হবে। এই ঘরটি যাদের 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম রয়েছে, 2002 সালের ভোটার লিস্টে যদি বাবা মায়েরও নাম থেকে থাকে, তাছাড়া যদি 2002 সালের ভোটার লিস্টে কারোরই নাম না থেকে থাকে সেক্ষেত্রেও আপনাকে কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে। মূলত বুঝতেই পারছেন যারাই এই ফর্মটি সংগ্রহ করবেন সবাইকেই এই অংশটি পূরণ করতে হবে। এই অংশটি পূরণ করতে হবে 2025 সালের ভিত্তিতে। 2025 সালে আপনার যে তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলোই এখানে দিতে হবে। এবং এই ফর্মটি আপনি বাংলাতে পূরণ করবেন নাকি ইংলিশে পূরণ করবেন এই বিষয়ে কিন্তু অনেকেই দ্বন্দ্বের মধ্যে রয়েছেন। এই ফর্মটি আপনি বাংলাতে পূরণ করবেন, ইংলিশও আপনি করলে হবে, তবে আপনাদের আমি রিকমেন্ড করব বাংলাতে পূরণ করবেন। তবে কয়েকটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি এই সংখ্যাগুলো দেবেন অর্থাৎ জন্ম তারিখ, মোবাইল নম্বর অথবা আধার কার্ড নম্বর, এই সংখ্যাগুলো আপনারা ইংলিশে দেবেন, কারণ ইংলিশের 8 এবং বাংলার 4 এগুলো কিন্তু মাঝে মাঝে গুলিয়ে যায়। সেই কারণে শুধুমাত্র নামগুলো আপনি বাংলাতে দেবেন এবং যে সংখ্যাগুলো রয়েছে এগুলো আপনারা ইংলিশে দেবেন। সেক্ষেত্রে যখন অনলাইন বিএলও আপনার এই ফর্মটি সাবমিট করাবে
অথবা যে তথ্যগুলো দেবে সেখানে কিন্তু তার ভুল হবে না, অর্থাৎ বুঝতে সুবিধা হবে। এই কারণেই এইভাবে ফর্মটি পূরণ করার আপনাদের আমি রিকমেন্ড করছি। প্রথমেই রয়েছে জন্ম তারিখ, তারিখ মাস বছর DDMMYY ফরম্যাটে। এখানে আপনার পুরো জন্ম তারিখটা লিখে দেবেন। এটা আপনার ভোটার কার্ডেই পেয়ে যাবেন। যদি ভোটার কার্ডে শুধুমাত্র সালটা থাকে, অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে শুধুমাত্র সালটি রয়েছে, সেক্ষেত্রে তারা কিভাবে দেবে? আমাদের বিলর তরফ থেকে জানানো হলো শুধুমাত্র এখানে যদি আপনি সালটি দিয়ে তাকে ফর্মটি জমা দেন সেক্ষেত্রেও হবে। তবে যদি আপনার জানা থাকে যে আপনার পুরো জন্ম তারিখটা কি রয়েছে, আপনার প্যান কার্ডে রয়েছে অথবা আধার কার্ডে রয়েছে অথবা আপনার জন্ম সার্টিফিকেটে রয়েছে অথবা আপনার স্কুল সার্টিফিকেটে রয়েছে পুরো জন্ম তারিখটা, সেক্ষেত্রে সেটাও কিন্তু আপনি এখানে বসাতে পারেন। এবং শুধুমাত্র যদি জন্ম সালটা বসিয়ে দিয়ে আপনি এই ফর্মটি পূরণ করেন সেক্ষেত্রেও হবে। তবে এই তথ্যটা কিন্তু আপনি দেবেন পুরোটাই আপনার 2025 সালের যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের ভিত্তিতে। এক কথায় আপনার যে বর্তমানে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডে যা রয়েছে সেই তথ্যগুলোই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এরপর এখানে আপনাকে আধার নম্বর দিতে হবে। আধার নম্বরটা ঐচ্ছিক রয়েছে, আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে। যদি আধার কার্ড থাকে সেক্ষেত্রে আধার নম্বর দেওয়ার চেষ্টা করবেন। এরপর এখানে আপনার মোবাইল নম্বর দেবেন, একটি সচল মোবাইল নম্বর দেবেন এবং একটি মোবাইল নম্বরই কিন্তু পরিবারের 3 জন 4 জন 5 জন সদস্যের জন্য ব্যবহার করা যায়। এরপর নিচে রয়েছে পিতা অথবা অভিভাবকের নাম। এখানে আপনাদের পিতা অথবা অভিভাবকের নাম দেবেন যে নামটা বর্তমানে আপনাদের 2025 সালের ভোটার কার্ডে রয়েছে। আবারও জানিয়ে দিচ্ছি 2025 সালের ভোটার কার্ডে যে নামটি রয়েছে পিতা অথবা অভিভাবকের নামের জায়গায় ইংলিশে থাকলে গার্ডিয়ান অর্থাৎ গার্জিয়ান থাকবে, গার্জিয়ানের জায়গায় যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে পিতা অথবা অভিভাবকের নামের জায়গায়। এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যারা বিবাহিত মহিলা রয়েছে তারা এখানে কার নাম দেবে, বাবার নাম দেবে নাকি স্বামীর নাম দেবে? বর্তমানে যদি ভোটটি ট্রান্সফার হয়ে স্বামীর বাড়িতে রয়েছে সেক্ষেত্রে স্বামীর তথ্যই কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ বর্তমানে আপনি কিন্তু আপনার ভোটার কার্ডে দেখবেন সেখানে স্বামীর নাম রয়েছে, যদি স্বামীর নাম থাকে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম দেবেন। যদি এখনো পর্যন্ত বাবার নাম রয়েছে সেক্ষেত্রে বাবার নামই দেবেন, যেটা রয়েছে সেটাই আপনাকে দিতে হবে। আবারও ভালো করে শুনে নিন, যদি ট্রান্সফার হয়ে বর্তমানে আপনার স্বামীর বাড়িতে ভোটটি রয়েছে এবং স্বামীর নাম রয়েছে সেক্ষেত্রে এখানে স্বামীর নাম দেবেন। এবং এখনো পর্যন্ত যদি ভোটটা ট্রান্সফার না হয়ে থাকে বাবার বাড়িতেই রয়েছে এবং বাবার নামই আপনাদের ভোটার কার্ডে রয়েছে সেক্ষেত্রে এখানে বাবার নামটা কিন্তু লিখতে হবে। এক কথায় আপনার ভোটার কার্ডে পিতা অথবা স্বামীর নামের জায়গায় যার নাম রয়েছে তার নামটাই এখানে আপনাকে দিতে হবে। এরপর এখানে যার নাম আপনি দিলেন তার এখানে ভোটার কার্ড নম্বর দিতে হবে, পিতা অথবা অভিভাবকের ইপিক নং অর্থাৎ ভোটার কার্ড নম্বর। এরপর এখানে মায়ের নাম দিতে হবে, মায়ের ভোটার কার্ড নম্বর দিতে হবে যদি থাকে, যদি থাকে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। দেখুন প্রত্যেকটাতেই কিন্তু বলা হয়েছে যেখানে ইপিক নম্বর রয়েছে যদি থাকে, যদি থাকে তাহলে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। এরপরে রয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম, এখানে স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে এবং যদি স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রে এখানে দেবেন এবং যদি না থাকে সেক্ষেত্রে দেবেন না। যারা বিবাহিত মহিলা এবং পুরুষ রয়েছেন তাদের জন্য শুধুমাত্র এই দুটি ঘর পূরণ করতে হবে এবং যারা বিবাহিত নন তাদের জন্য কিন্তু এই দুইটি ঘর পূরণ করতে হবে না। যারা বিবাহিত মহিলা পুরুষ রয়েছেন যদি আপনি স্বামী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দিয়ে দেবেন এবং যদি আপনি স্ত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্বামীর নাম দিয়ে দেবেন এবং এখানে যার আপনি নাম দিলেন তার এখানে ভোটার কার্ড নম্বরটি দিতে হবে। সেই ভোটার কার্ড নম্বরটি ট্রান্সফার হোক অথবা আগের জায়গাতেই থাকুক, কোথায় থাকে থাকুক, আপনি এখানে কিন্তু তার ভোটার কার্ড নম্বরটি বসাতে পারেন। এবং যদি ভোটার কার্ড না হয়ে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বর বসানোর দরকার নেই, কারণ এখানে বলা হয়েছে যদি থাকে, যদি থাকে দেবেন, যদি না থাকে তাহলে দেবেন না। এখানে আরো একটি প্রশ্ন কিন্তু অনেকেই করছেন, এই যে এখানে স্বামীর নাম আপনি দিলেন, যারা বিবাহিত মহিলা রয়েছেন তাদের তো স্বামীর নাম দুই জায়গায় হয়ে গেল, অর্থাৎ এই পিতা অথবা অভিভাবকের নামের জায়গায় এক জায়গায় হয়ে গেল এবং আর এক জায়গায় কিন্তু এখানে হয়ে গেল। তাহলে কি কোনো ধরনের সমস্যা হবে? কোনো প্রকারের সমস্যা হবে না, দু জায়গায় হোক 3 জায়গায় হোক, কারণ এই যে তথ্যটা চাওয়া হয়েছে এই তথ্যটা 2025 সালের ভিত্তিতে। এবং দেখুন এখানে বলা হয়েছে পিতা অথবা অভিভাবকের নাম। বর্তমানে আপনার 2025 সালের ভোটার কার্ডে পিতা অথবা অভিভাবকের নাম যেটাই রয়েছে, স্বামীর নাম যদি থাকে তাহলে স্বামীর নাম দিতে হবে, যদি বাবার নাম থেকে থাকে তাহলে বাবার নামই দিতে হবে। এই বিষয়ে কিন্তু অনেকেই দ্বন্দ্বের মধ্যে রয়েছেন এবং অনেক বিএলও অনেক প্রকারের কিন্তু তথ্য দিচ্ছে। অবশ্যই আপনারা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন, কারণ অনেকেই বলছে এখানে আপনাদের বাবার নাম দিতে হবে। তো বাবার নামটি কি কারণে দেবে সেটা আপনি একবার বুঝিয়ে ভালো করে বলবেন যে কি কারণে এখানে বাবার নামটা দিতে হবে। কারণ এখানে যদি বাবার নাম দেয় সেক্ষেত্রে তার তো বর্তমানে ভোটার কার্ডে বাবার নাম নেই, তার স্বামীর নাম রয়েছে। যদি স্বামীর নাম থেকে থাকে সেক্ষেত্রে সে তো এখানে স্বামীর নামই দেবে। অবশ্যই এই বিষয়টি ক্লিয়ার করে দেবেন এবং আপনাদের বিএলওর কাছে কিন্তু এই বিষয়টি জেনে নেবেন, কারণ উপরেই কিন্তু বিএলওর নাম এবং মোবাইল নম্বর এখানে রয়েছে। বিএলওকে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে এখানে আপনি কি দেবেন, আপনার ভোটার কার্ডে যে তথ্যটি রয়েছে সেটাই দেবেন, নাকি আপনি যদি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন এবং আপনার ভোটার কার্ডে স্বামীর নাম রয়েছে তার সত্ত্বেও আপনাকে এখানে বাবার নাম দিতে হবে। এই বিষয়টি কিন্তু আপনি
আপনার বিএলওর কাছে জিজ্ঞাসা করে নেবেন, এখানে বিএলওর মোবাইল নম্বর এবং নাম কিন্তু দেখতে পারবেন। এবং যেই দিন আপনার এই ফর্মটি দেবে সেই দিনই কিন্তু আপনি এই বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। তবে আমাদের এখানে কিন্তু বিএলও জানিয়ে দিয়েছে বর্তমানে 2025 সালের ভোটার কার্ডে যার নাম রয়েছে তার নামটাই এই পিতা অথবা অভিভাবকের নামের জায়গায় দিতে হবে। যদি স্বামীর নাম থেকে থাকে ভোটার কার্ডে তাহলে স্বামীর নাম, যদি বাবার নাম এখনো পর্যন্ত থেকে থাকে তাহলে বাবার নামই, অর্থাৎ যার নাম থাকবে তার নামই কিন্তু এখানে দিতে হবে। তো এই কলামটি একদম ক্লিয়ার। আবারও জানিয়ে দিচ্ছি, এই কলামটি 2025 সালের ভিত্তিতে এই যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি সবাইকেই পূরণ করতে হবে। যারাই এই ফর্মটি সংগ্রহ করবেন প্রত্যেকেই এই অংশটি পূরণ করবেন। 2025 সালের ভিত্তিতে আপনার ভোটার কার্ডের যে তথ্য রয়েছে, ভোটার কার্ডের তথ্য হিসেবে ভোটার কার্ডটি আপনার বের করে নেবেন। আপনার ভোটার কার্ডটি কিন্তু এই তথ্যগুলো পেয়ে যাবেন। 2025 সালের ভিত্তিতেই এই তথ্যগুলো আপনাদের দিতে হবে। তো এই অংশটি গেল, এটা গেল কিন্তু 1 নম্বর অংশ। এখন আমরা দেখে নিচ্ছি নিচের এই দুইটি অংশ। এখানে একটি অংশ এ নম্বর দিয়ে দিলাম, এইদিকে রয়েছে বি নম্বর অংশ। তো এই যে দুটি অংশ রয়েছে, যদি এই অংশটি কেউ পূরণ করে সেক্ষেত্রে তাকে এই বি নম্বর অংশটি পূরণ করার প্রয়োজন পড়বে না, এবং যদি কেউ বি নম্বর অংশটি পূরণ করে সেক্ষেত্রে তাকে এই এ নম্বর অংশটি পূরণ করার প্রয়োজন পড়বে না, এবং অনেকের ক্ষেত্রে একটি অংশও কিন্তু পূরণ করতে হবে না। তো এই দুইটি ঘর হচ্ছে 2002 সালের ভিত্তিতে। যদি আপনার পরিবারের কারোরই 2002 সালের ভোটার লিস্টে নাম না থেকে থাকে, অথবা আপনার নিজের নামও যদি 2002 সালের ভোটার লিস্টে না থেকে থাকে, সেক্ষেত্রে এই দুইটি ঘরের মধ্যে একটি ঘরও কিন্তু আপনাকে পূরণ করতে হবে না, অর্থাৎ এই দুইটি ঘর ফাঁকা থাকবে। এবং যদি আপনার নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে, অর্থাৎ যার আপনি এই ফর্মটি পূরণ করছেন নির্বাচকের, তার যদি নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রেই একমাত্র এই ঘরটি পূরণ করতে হবে। শুধুমাত্র 2002 সালের ভোটার লিস্ট না, এটা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য আমি বলছি। যদি এই নির্বাচক 2003 সালে এসআইআর এ বিহারে ছিল এবং বিহারের এসআইআর এ 2003 সালে এনার নাম রয়েছে, সেক্ষেত্রে এনার সর্বশেষ এসআইআর গোটা ভারতবর্ষের মধ্যে যেখানেই নাম ছিল সেখানকার তথ্য কিন্তু ইনি দিতে পারবে। ধরুন ইনি বিহারে ছিল 2003 সালে এবং বিহারের এসআইআর এ 2003 সালে এনার নাম রয়েছে, সেক্ষেত্রে বিহারের তথ্যগুলো কিন্তু এখানে দিতে হবে 2003 সালের। বুঝতেই পারছেন, সর্বশেষ এসআইআর এর। তবে পশ্চিমবঙ্গের জন্য কিন্তু 2002 সাল, অর্থাৎ 2002 সালে যদি আপনি পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, অর্থাৎ 25 থেকে 30 বছর ধরে আপনি এখানে বসবাস করছেন, সেক্ষেত্রে কিন্তু 2002 সালের ভোটার লিস্ট আপনাকে ডাউনলোড করে নিতে হবে এবং সেখানকার তথ্যগুলো দিতে হবে। প্রথম এই এ নম্বর ঘরটি তাদের জন্য যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তাদের এই তথ্যগুলো দিতে হবে। এখানে যে তথ্যগুলো আপনি দেবেন এই এ নম্বর কলামে, পুরোটাই 2002 সালের ভিত্তিতে। এবং এখানে একটি বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, এই যে ফর্মটি আপনি পূরণ করে জমা করছেন, কোনো প্রকারের কিন্তু কারেকশন এখানে হচ্ছে না। অনেকে ভাবছেন যে হয়তো কোনো ধরনের কারেকশন হবে, অর্থাৎ কোনো ধরনের সংশোধন হবে, কোনো প্রকারের কিন্তু সংশোধন হচ্ছে না। যেরকম রয়েছে সেম জিনিসগুলোই কিন্তু আপনাকে দিতে হবে। 2025-এ যা তথ্য রয়েছে সেই তথ্যগুলোই দেবেন, 2002-এ যা তথ্য রয়েছে সেই তথ্যগুলোই আপনাকে দিতে হবে। শুধুমাত্র আপনাদের এখানে ম্যাপিং করা হচ্ছে অথবা ম্যাচিং করা হচ্ছে, আর এখানে আদার্স অন্য কিছু কিন্তু করা হচ্ছে না। এই এ নম্বর কলামের প্রথমেই বলা হয়েছে সর্বশেষ এসআইআর এ নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ এই যে নির্বাচক রয়েছে যার নামে আপনি ফর্মটি পূরণ করছেন, তার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তাহলে সেই তথ্যগুলো এখানে আপনি দেবেন। 2002 সালের ভোটার লিস্টে আপনি বের করে নেবেন, সেখানে যেভাবে নাম ছিল সেম কিন্তু নাম আপনাকে এখানে দিতে হবে। ভোটার কার্ড নম্বর যেভাবে ছিল সেম ভাবে আপনাকে দিতে হবে। অনেকের ডাব্লিউবি দিয়ে আগে ছিল, ডাব্লিউবি দিয়ে ভোটার কার্ড নম্বরটি এখানে বসাতে হবে। পরবর্তীতে কিন্তু অনেকের চেঞ্জ হয়েছে, সেই চেঞ্জ নম্বরটি কিন্তু এখানে বসাতে হবে না। চেঞ্জ নম্বরটি আপনি 2025 সালেই বসাবেন। 2002 সালে যা ছিল সেটাই কিন্তু এখানে আপনাকে বসাতে হবে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যে তথ্যটাই পাবেন সেই তথ্যটাই এখানে আপনি পুরোপুরি দিয়ে দেবেন। যেভাবে ভোটার কার্ড নম্বর ছিল 2002 সালে সেম কিন্তু এখানে আপনাকে দিতে হবে যদি থাকে। এবং অনেকের কিন্তু ভোটার কার্ড নম্বরের জায়গাটা ফাঁকা রয়েছে, যদি ফাঁকা থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনাকে কোনো কিছুই দিতে হবে না, অর্থাৎ এখানে শুধুমাত্র যদি আপনি না লিখে দেন, না লিখে দিলেও হয়ে যাবে, অর্থাৎ তার কিন্তু ভোটার কার্ড নম্বর ছিল না। অনেকের দেখবেন ভোটার লিস্টে কিন্তু ভোটার নম্বর ফাঁকা রয়েছে। এখানে আত্মীয়ের নাম দিতে হবে, অর্থাৎ এই ব্যক্তির পিতা অথবা স্বামীর নামের জায়গায় যে নামটি ছিল সেই নামটা এখানে দিতে হবে। এটা 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন, সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। কি সম্পর্ক ছিল সেটাও কিন্তু সেখানে পাবেন, পিতা অথবা স্বামী, সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। এগুলো একটু পরেই আপনাদের আমি বিস্তারিত জানিয়ে দিচ্ছি। এর পরের যে কলামটি রয়েছে এই বি নম্বর কলামটি তাদের জন্য যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, বাবা মায়ের নাম, ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, তাদের ক্ষেত্রে এই 2 নম্বর ঘরটি। এখানে আরো একটি তথ্য জানিয়ে দিচ্ছি, আজ আমাদের বিএলওর তরফ থেকে জানানো হলো, যদি আপনি দেখতে পারেন বাবা মা ঠাকুরদা ঠাকুমা এই 4 জন বাদ দিয়ে আপনি আর কোনো খুঁজে পাচ্ছেন না যে 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ এই 4 জনের নাম নেই, সেক্ষেত্রে কিন্তু আপনি মায়ের দিকে যেতে পারেন, অর্থাৎ মায়ের বাবার দিকে যেতে পারেন। দাদু দিদা যেটাকে
নানা নানি বলা হচ্ছে সেই সম্পর্কের দিকেও যেতে পারেন, অর্থাৎ নানা নানি অর্থাৎ যেটাকে দাদু দিদা বলা হচ্ছে, দাদু দিদার সম্পর্ক দিয়েও কিন্তু আপনি এখানে পূরণ করতে পারেন। অর্থাৎ দাদু দিদার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেটা দিয়েও কিন্তু আপনি পূরণ করবেন। তবে প্রথমে অগ্রাধিকার দেবেন বাবার সম্পর্কের দিকে, অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা, অর্থাৎ বাবা ঠাকুরদা ঠাকুমা এই সম্পর্কে যদি পেয়ে যান সেক্ষেত্রে আপনি মায়ের দিকে যাবেন না। তবে প্রথমেই কিন্তু আপনি বাবার সম্পর্কে অগ্রাধিকার দেবেন। এরপরে যদি না পান তাহলে কিন্তু মায়ের দিকে যেতে পারেন, অর্থাৎ মায়ের মা অথবা বাবার দিকে। আপনার দাদু দিদা অর্থাৎ নানা নানি এই দুটি সম্পর্ক দিয়েও কিন্তু আপনি পূরণ করতে পারেন। এই কারণে প্রথম দিন থেকে আপনাদের বলে আসছি একটু ধীরে সুস্থে এই ফর্মটি পূরণ করবেন, কারণ যতই দিন যাবে নির্বাচন কমিশন কিন্তু শিথিলতার দিকে এই বিষয়টিকে নিয়ে যাবে। অর্থাৎ যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই অথবা পরিবারের কারোরই নাম নেই সেক্ষেত্রে একটু আপনারা ধীরে সুস্থে এই ফর্মটি পূরণ করে জমা করবেন, কারণ ভবিষ্যতে হয়তো আরো কিন্তু নতুন আপডেট আসতে পারে। 4 ডিসেম্বর পর্যন্ত এই ফর্মটি জমা করার কিন্তু লাস্ট ডেট, অর্থাৎ আপনারা 1 মাসের মতো সময় পেয়ে যাচ্ছেন। একটু ধীরে সুস্থে এই ফর্মটি পূরণ করবেন এবং বিএলওর কাছে পরবর্তীতে জমা করবেন। চলুন এখন দেখে নিচ্ছি এই বি নম্বর কলামটি কিভাবে পূরণ করবেন। আবারও জানিয়ে দিচ্ছি যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে শুধুমাত্র তারা এই ঘরটি পূরণ করবে। শুধুমাত্র নিজের তথ্য দিলেই কিন্তু হয়ে যাবে, তাকে এই ঘরটি পূরণ করতে হবে না, অর্থাৎ তার জন্য কিন্তু এই ঘরটি না। এবং যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তাদের কিন্তু এই ঘরটি পূরণ করতে হবে না, তাদের এই ঘরটি এখন পূরণ করতে হবে। এখানে প্রথমেই নাম দিতে হবে, যার আপনি নাম দিতে চাইছেন, যে আত্মীয়ের, ধরুন আপনার বাবার দিতে চাইছেন সেক্ষেত্রে এখানে আপনার বাবার নাম হবে। যদি আপনার ঠাকুরদার দিতে চাইছেন সেক্ষেত্রে এখানে আপনার ঠাকুরদার নাম হবে। এবং যার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তার নামটাই কিন্তু এখানে আপনি দেবেন। ধরুন আপনার ঠাকুরদার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, আপনার বাবার নামও নেই, সেক্ষেত্রে এখানে আপনার ঠাকুরদার নাম দিয়ে দেবেন নামের জায়গায়। আপনার ঠাকুরদা 2002 সালের ভোটার লিস্টে যেভাবে ভোটার কার্ড নম্বরটি ছিল ভোটার কার্ড নম্বরটি এখানে লিখে দেবেন এই এপিক নম্বরের জায়গায় যদি থাকে, এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনি দেবেন না। এরপর এখানে আত্মীয়ের নাম দিয়ে দেবেন। আপনার ঠাকুরদার পিতা অথবা স্বামীর নামের জায়গায় 2002 সালের ভোটার লিস্টে যার নামটা রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবেন। তার নিচেই রয়েছে সম্পর্ক। এই সম্পর্কের ঘরটা কিন্তু একটু আপনাকে ভালো করে খেয়াল রাখতে হবে। এই সম্পর্কটা কিন্তু অনেক জায়গায় বলা হচ্ছে এই নামের সাথে এই আত্মীয়, অর্থাৎ আপনার ঠাকুরদার বাবার নাম, যেটা আপনি 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন। অর্থাৎ যদি আপনি ঠাকুরদার দিয়ে থাকেন সেক্ষেত্রে ঠাকুরদার পিতা অথবা স্বামীর নামের জায়গায় যে নামটা রয়েছে সেখানে কিন্তু সম্পর্ক একটা রয়েছে পিতা অথবা স্বামী, সেই সম্পর্কের কথা অনেকেই কিন্তু বলছে। তবে এটা কিন্তু হবে না, কারণ যখন বিএলওরা তাদের অ্যাপে এটা এন্ট্রি করবে সেখানে যখনই এই ভোটার কার্ড নম্বর অথবা এই তথ্যগুলো দিয়ে দেবে সেখানে কিন্তু সম্পর্কটা দিতে হবে, এবং তার সত্ত্বেও আরেকটা কিন্তু সেখানে দিতে হবে যে রিলেশনশিপ উইথ ইলেক্টর। আপনি একজন নির্বাচক, আপনার সাথে এই ব্যক্তির কি সম্পর্ক সেটাই কিন্তু সেখানে বলা হবে। সেখানে 5টি অপশন আপাতত রয়েছে, গ্র্যান্ডসন, গ্র্যান্ড ডটার, সন, ডটার এবং ট্রান্সজেন্ডার। এই 5টি অপশন কিন্তু আপাতত রয়েছে সেখানে, অর্থাৎ বিএলওদের অ্যাপেই কিন্তু এই ফর্মটি অনলাইন আপলোড হবে। তো সেই কারণে এখানে আপনি সেই সম্পর্কটাই দেবেন যে সম্পর্কটা আপনার সাথে হবে। এক কথা এখানে সেই সম্পর্কটাই দেবেন যে সম্পর্কটা নির্বাচকের সাথে হবে। ধরুন এখানে আপনি ঠাকুরদার দিলেন নাম, অর্থাৎ ঠাকুরদার 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, সেক্ষেত্রে এই সম্পর্কের জায়গায় আপনি নাতি অথবা নাতনি দিতে পারেন। এবং যদি এখানে আপনি আপনার বাবার নাম দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে কিন্তু আপনি ছেলে দিতে পারেন, অথবা এখানে কিন্তু আপনি বাবা লিখে দিতে পারেন, যে কোনো একটা কিন্তু লিখে দিতে পারেন। এবং তার পাশেই আপনি দেবেন নির্বাচকের সাথে। এই নির্বাচকের সাথে এই কথাটি কিন্তু উল্লেখ করবেন, তাহলেই কিন্তু এখানে বিএলও বুঝতে পারবে যে এখানে কোন সম্পর্কটা আপনি বোঝাতে চাইছেন, এবং এই সম্পর্কটাই কিন্তু এখানে আপনাকে বোঝাতে হবে। কারণ এটার জন্য কিন্তু এখানে আরো একটি কলাম দেওয়ার কথা অথবা আরেকটি কিন্তু অপশন দেওয়ার কথা, তবে ফর্মে কিন্তু সেই অপশনটি দেওয়া হয়নি, সেই কারণে এখানে কিন্তু আপনি সেই বিষয়টি লিখে দেবেন। এরপর এখানে আপনি জেলার নাম দিয়ে দেবেন, রাজ্যের নাম দিয়ে দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এটা আপনি কিন্তু দেবেন এই যে ব্যক্তি রয়েছে অর্থাৎ যার আপনি দিচ্ছেন। ধরুন আপনি বাবার দিচ্ছেন, তাহলে 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার যে বিধানসভা ক্ষেত্র ছিল, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা যেগুলো ছিল সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে। সেগুলো কিভাবে বের করবেন সেটা কিন্তু একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। আবারও জানিয়ে দিচ্ছি এই সম্পর্কটা সেটাই দেবেন নির্বাচকের সাথে এই ব্যক্তির কি সম্পর্ক, অর্থাৎ যার আপনি এই ফর্মটি পূরণ করছেন, অর্থাৎ যে ব্যক্তি এই ফর্মটি পূরণ করছে সেই ব্যক্তির সাথে এই ব্যক্তির কি সম্পর্ক সেটাই কিন্তু এখানে আপনি দিয়ে দেবেন। এরপর নিচে সই করতে হবে, কেউ যদি সই করতে না পারে তাহলে টিপছাপ দেবে, অথবা পরিবারের যে কেউ কিন্তু এখানে সই করতে পারে, এবং তার সাথে কি সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। অর্থাৎ কেউ যদি বাইরে থেকে থাকে সেক্ষেত্রে পরিবারের যে কেউ কিন্তু এই ফর্মটি পূরণ করে জমা করতে পারে। এখানে বিএলওর একটি সই থাকবে, এবং একটি ফর্ম কিন্তু বিএলও নিয়ে যাবে এবং আরেকটি ফর্ম কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। আবারও জানিয়ে দিচ্ছি উপরের এই অংশটি 2025 সালের ভিত্তিতে পুরোটাই পূরণ করতে হবে। 2025 সালে আপনার ভোটার কার্ডে যেভাবে তথ্য রয়েছে সেম তথ্যগুলোই কিন্তু দিতে হবে। কোনো প্রকারের আপনি বানানে ভুল করবেন না, যেভাবে আপনার ভোটার কার্ডে রয়েছে সেম জিনিসগুলোই কিন্তু দিতে হবে।
এবং যদি আপনার 2002 সালের নিজের নাম ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরটি পূরণ করতে হবে এবং এই ঘরটিতেও 2002 সালের ভিত্তিতে সমস্ত কিছুই পূরণ করতে হবে। 2002 সালে আপনার ভোটার কার্ড যেরকম ছিল, নাম যেভাবে ছিল, সেম জিনিসগুলি কিন্তু এখানে বসাতে হবে। এবং যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম না থাকে সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা দিতে হবে। এখানে আপনাদের কোনো কিছুই পূরণ করার প্রয়োজন নেই। এখন আপনাকে এই ঘরটি পূরণ করতে হবে। যদি আপনার বাবা, মা, ঠাকুরদা, ঠাকুমা অথবা নানা নানি এই সম্পর্ক দিয়ে এই ঘরটি পূরণ করতে চান সেক্ষেত্রে যার দিতে চাইছেন তার নামটা এখানে আপনি প্রথমেই দিয়ে দেবেন এবং তার পুরো ডিটেলসটা কিন্তু দিয়ে দেবেন 2002 সালের ভোটার লিস্টের ভিত্তিতে। আবারও জানিয়ে দিচ্ছি, এটা কিন্তু 2002 সালের ভোটার লিস্টের ভিত্তিতে। সেখানে যেভাবে নাম ছিল ভুল থাকুক সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে এবং যদি ভোটার কার্ড নম্বর না থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বর দিবেন না। তো এভাবেই কিন্তু এই ফর্মটি পূরণ করতে হবে, এখানে আর কিছু কিন্তু নেই। চলুন এখন জেনে নিচ্ছি 2002 সালের ভোটার লিস্টে এই তথ্যগুলো কোথায় পাবেন। এই বিধানসভার নাম থেকে শুরু করে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এই 4টি জিনিস কোথায় পাবেন। জেলার নাম এবং রাজ্যের নাম আপনাদের কিন্তু জানা থাকবে। এখন আমরা দেখে নিচ্ছি এই 4টি জিনিস কোথায় পাবেন। বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, অর্থাৎ বিধানসভার নাম, বিধানসভার নম্বর, অংশের নম্বর এবং ক্রমিক সংখ্যা। প্রথমেই রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম। তো বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু 2002 সালের ভোটার লিস্টেই প্রথমেই পেয়ে যাবেন। দেখুন এখানে রয়েছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র। তো এই বিধানসভা নির্বাচন ক্ষেত্র তার সামনে যে নামটি রয়েছে সেটাই হচ্ছে কিন্তু আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম। তো আমাদের ক্ষেত্রে রয়েছে শীতলকুচি, ব্র্যাকেটে তপশিলি জাতি। এই শীতলকুচি লিখে তপশিলি জাতি যদি ব্র্যাকেটে দিয়ে দেন তবুও হবে এবং শুধুমাত্র যদি শীতলকুচি লেখেন সেক্ষেত্রেও কিন্তু হবে। আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটাই কিন্তু সেখানে লিখতে হবে। আরেকটি কিন্তু রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। তো বিধানসভা ক্ষেত্রের নম্বরটা কিন্তু বিধানসভা ক্ষেত্রের নামের সামনেই রয়েছে। দেখুন আমাদের বিধানসভা ক্ষেত্রের নামের সামনে এখানে কিন্তু একটি সংখ্যা রয়েছে 2। তো আপনাদের ক্ষেত্রে যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি কিন্তু আপনাকে লিখতে হবে বিধানসভা ক্ষেত্রের নম্বরের জায়গায়। এরপরে রয়েছে অংশ নম্বর। অংশ নম্বরটাও কিন্তু আপনি ডান দিকে পেয়ে যাবেন। দেখুন ডান দিকে রয়েছে আমাদের অংশ নম্বর 53। আপনাদের যে অংশ নম্বর হবে সেই অংশ নম্বরটা কিন্তু অংশ নম্বরের জায়গায় লিখতে হবে। এবং দেখতেই পাচ্ছেন নির্বাচন তালিকা 2002। অনেকের ক্ষেত্রে কিন্তু এটা 2003 হতে পারে, অর্থাৎ যেসব এলাকায় 2002 সালের ভোটার লিস্ট খুঁজে পাওয়া যায়নি সেখানে কিন্তু 2003 সালের ভোটার লিস্ট আপলোড করা হয়েছে। অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে 2003 সালও থাকতে পারে। এবং যদি আপনি বাইরের রাজ্যের তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে বাইরের রাজ্যে যে সালে এসআইআর হয়েছিল সেই সালেরই কিন্তু এখানে আপনি তথ্য পেয়ে যাবেন। এরপরে আরেকটি রয়েছে ক্রমিক নং অথবা ক্রমিক সংখ্যা। এই যে ক্রমিক সংখ্যা এটা পেয়ে যাচ্ছেন এইখানে। দেখুন এখানে রয়েছে ক্রমিক নং, অর্থাৎ সেই সময় কত নম্বর সিরিয়ালে আপনার নাম ছিল সেই সিরিয়াল নম্বরটি। ধরুন 14 নম্বর সিরিয়ালে আপনার নাম ছিল, সেক্ষেত্রে এই 14 নম্বরের এখানে কিন্তু আপনার নামটি এখানে দেখতে পারবেন এবং তার পাশেই কিন্তু পিতা অথবা স্বামীর নামের জায়গা থাকবে, অর্থাৎ আত্মীয় যে জায়গাটা রয়েছে সেটা কিন্তু এই পিতা অথবা স্বামী। এখানে পিতা অথবা স্বামীর নাম দেখতে পারবেন, পাশেই ভোটার কার্ড নম্বর দেখতে পারবেন। দেখুন এখানে রয়েছে সম্পর্ক, এই সম্পর্কের জায়গায় কিন্তু পিতা অথবা স্বামী থাকবে এবং সচিত্র পরিচয়পত্র, অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু ভোটার কার্ড নম্বর। তো এইভাবেই কিন্তু 2002 সালের ভোটার লিস্ট থেকে আপনাকে এই কয়েকটি জিনিস খুঁজতে হবে। আবারও জানিয়ে দিচ্ছি বিধানসভা ক্ষেত্রের নাম। এই বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু এই যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র রয়েছে তার সামনেই রয়েছে। আমাদের রয়েছে শীতলকুচি, শীতলকুচি কিন্তু আমাদের দিতে হবে, আপনাদের ক্ষেত্রে যেটা হবে সেটা দেবেন। এরপরে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, আমাদের ক্ষেত্রে 2 রয়েছে। দেখুন আমাদের বিধানসভা ক্ষেত্রের নামের সামনেই কিন্তু রয়েছে সংখ্যা একটি, এটাই হচ্ছে কিন্তু বিধানসভা ক্ষেত্রের নম্বর। এরপরে রয়েছে অংশ নম্বর, অংশ নম্বর আমাদের 53 রয়েছে। দেখুন এখানে কিন্তু রয়েছে 53, এই যে অংশ নম্বরটি ডান দিকে রয়েছে। এরপরে রয়েছে ক্রমিক সংখ্যা, তো আমাদের ক্ষেত্রে কিন্তু 210 রয়েছে। তো আপনাদের ক্ষেত্রে দেখবেন যত নম্বর সিরিয়ালে আপনাদের নাম থাকবে সেটাই হচ্ছে আপনাদের ক্রমিক সংখ্যা অর্থাৎ সিরিয়াল নম্বরটি। তো এভাবেই কিন্তু আপনাকে 2002 সালের ভোটার লিস্ট থেকে এই কয়েকটি জিনিস খুঁজতে হবে। তো আশা করছি সমস্ত বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করে দিতে পেরেছি। এবং যদি কোনো এক জায়গায় আপনি ভুল তথ্য দিয়ে থাকেন অর্থাৎ আপনাদের ম্যাচিং হচ্ছে না সেক্ষেত্রেই কিন্তু আপনাদের হিয়ারিং হতে পারে এবং 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে নোটিশ আপনার বাড়িতে আসবে এবং আপনাদের যাবতীয় ডকুমেন্ট সহকারে কিন্তু ভিডিও অফিসে অথবা এসডি অফিসে হিয়ারিং এর জন্য যেতে হবে। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।